আপনার যে গতানুগতিক যে খরচগুলো আছে এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল, যে আমি এখানে আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং ব্যবসাকে মানে সহজীকরণের মাধ্যমে। এবং আমার ধারণা সেখানে সামগ্রিকভাবে প্রচেষ্টা করা হয়েছে এই ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে সহজ করার জন্য। এবং আপনি নীতিতে দেখবেন যে রাজস্ব নীতিগুলো এসছে, এখানে কোনো প্রতিষ্ঠানকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়। বাট এটা তো অবশ্যই কেবল শুরু। এই শুরুর ধারাবাহিকতাটা যদি আমরা আশা করি পরবর্তী রাজনৈতিক সরকার আমাদের সংস্কারের মাধ্যমে এই শুরুটাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের জাতীয় সক্ষমতা তৈরি করবেন। এবং একদিন আমাদের আজকে যে বাজেটের মূল খরচ সেটা হচ্ছে যে দায় পরিশোধ, লোন এবং সুদ পরিশোধ, এখান থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং আমরা আমাদের জাতীয় সঞ্চয় তৈরি করতে পারবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন করেন এখন। স্যার আমি যদি একটু অনুমতি দেন তাহলে স্যার আমি একটু জাস্ট এই সুযোগে, যেহেতু আমাদের কোরবানির একটা সময় চলছে স্যার, এই সুযোগে বলি, আপনারা জানেন যে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার ব্যাপারেও যদি দেখেন যে আমরা অভিনব যত পদক্ষেপগুলো নিচ্ছি, জানালি উপদেষ্টা যেরকম বিনিয়োগকে সহায়তা করার জন্য রাজস্ব বোর্ড যে আপনার এলএনজির উপরে ভ্যাট কমিয়েছে এবং আমাদের যে এফএসআরের যে সক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা যে অতিরিক্ত যে আরও এলএনজি কেনা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় এই ক্ষেত্রে উদার মানে সাহায্য এক্সটেন্ড করছে এবং আমাদের মজুদ নিরাপদ খাদ্য মজুদের ক্ষেত্রেও যে মজুদ সৃষ্টি করা হয়েছে, এই যে সামগ্রিক প্রচেষ্টা এবং এই কোরবানির চামড়াকে আমরা এক হচ্ছে বহুমুখীকরণ এবং এটাকে সংরক্ষণ মজুতকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য 30,000 টন লবণ অথবা প্রায় 7.5 লক্ষ মন লবণ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এবং আশা করা যায় যে এবং এটার চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েট ব্লু বা কাঁচা চামড়া যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে আশা করা যায় যে এতিমখানা এবং মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে। এই ধরনের ইনোভেটিভ যেটা আগে কখনোই করা হয়নি, এরকম অনেক কাজ শুধু যে বাণিজ্য মন্ত্রণালয় তাই না, সকল মন্ত্রণালয়, সেটা জ্বালানি হোক, অর্থ হোক, কৃষি হোক, আমরা সকলে মিলে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, আমরা যে অভিনব প্রচেষ্টায় আমাদের সক্ষমতা তৈরি করার একটা সামগ্রিক প্রচেষ্টায় রত আছি। এবং লাইক আই সেড, সাকসেস ইজ এ জার্নি, ইটস নট এ ডেস্টিনেশন। সাফল্য একটি যাত্রা, এটা কোনো গন্তব্য নয়। অতএব এই যাত্রায় আমাদেরকে বহমান থাকতেই হবে। ধন্যবাদ সকল। ধন্যবাদ। উপদেষ্টা আমি জাহিদ বলছিলাম 71 টিভি থেকে। মাননীয় উপদেষ্টা আমি মেহের বলছি ডিবিসি নিউজ থেকে। একজন করে বলেন। জাহিদ বলছিলাম 71 টিভি থেকে। আচ্ছা বলেন। আমরা বিগত আওয়ামী লীগ সরকার আমলে যেমনটি শুনেছিলাম যে বিদেশ থেকে অর্থ আসছে কালো টাকা এবং সরকার এবং দেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি। আপনারা বলছেন যে আওয়ামী লীগ আমলে অনেক কালো টাকা দেশে উৎপাদন হয়েছে এবং বিদেশেও চলে গেছে। এই যে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন, আওয়ামী লীগ আমলের তৈরি যে কালো টাকাগুলো দেশে এবং দেশের বাইরে আছে সেগুলো কি আবার দেশে ফেরত আসার কোনো সুযোগ তৈরি হবে কিনা এবং সেটা দেশ এবং রাষ্ট্রবিরোধী কোনো কাজে ইউজ করার আশঙ্কা আপনারা করছেন কিনা, এটা হলো 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন, আমরা যেটা জানি যে বাজেট হয় 1 বছর মেয়াদি, আপনি বলেন যে বাজেট করা হচ্ছে 3 বছর পরিকল্পনা নিয়ে, একটু যদি ক্লিয়ার করতে দিতেন। মাননীয় উপদেষ্টা আমি মেহের ডিবিসি নিউজে কাজ করি। পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে দেশে দারিদ্র্য বেড়েছে। এই সরকার তো এসেছে একটা বৈষম্যহীন সমাজ গড়ার একটা প্রত্যয় নিয়ে। এখন আপনাদের বাজেটের মধ্য দিয়ে আপনারা আসলে মোটা থেকে যদি বলি যে কি পদক্ষেপ নিয়েছেন ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য কমানোর জন্য, মাইকটা একটু দূরে নেন। এই বাজেটের মধ্য দিয়ে কি পদক্ষেপ নিয়েছেন ধনী দরিদ্রের বৈষম্য কমানোর জন্য মোটা থেকে যদি বলেন, কারণ আপনারা নিজেরাই বলছেন যে দারিদ্র্য বেড়েছে। মাননীয় উপদেষ্টা, আমার নাম আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি।
আমি হচ্ছে আপনার বাজেট বক্তব্যের যে মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট, সেখান থেকে আমি একটা কোশ্চেন মাননীয় বাণিজ্য উপদেষ্টাকে করতে চাই। আপনি সেখানে হচ্ছে মিড টার্মে 7টা চ্যালেঞ্জের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আমেরিকান যে ট্যারিফ, অ্যাডিশনাল 37% ট্যারিফ। আপনি বলছেন যে যদি এটা হচ্ছে সমাধান না করা যায় তাহলে আমাদের এক্সপোর্টের উপরে বড় ধরনের প্রভাব পড়বে। আচ্ছা বলেন। হ্যাঁ জি, আমি এটা হচ্ছে যেহেতু বাণিজ্য উপদেষ্টা আছেন এবং তার কাছেই জানতে চাই যে ইউএস ট্যারিফ নিয়ে যে নেগোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় করছে আসলে সেখানে অগ্রগতি কি, এবং অর্থ উপদেষ্টা বাজেটে যে চ্যালেঞ্জের কথা বলছে এই ইউএস ট্যারিফ নিয়ে, তো আপনি অর্থ উপদেষ্টাকে কতটা আশ্বস্ত করতে পারছেন যে আগামী অর্থ বছরে এই ট্যারিফের কারণে আমাদের এক্সপোর্ট ব্যাহত হবে কি হবে না? মাননীয় অর্থ উপদেষ্টা, আমার নাম খান শান্ত। আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মাননীয় অর্থ উপদেষ্টার কাছে যে মাননীয় আপনি একটা একটা করে করেন, অনেক আছে তো একদম। এটাই আমার লাস্ট কোশ্চেন। মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে আগামী পরের বাজেটের সময় আপনাদের সরকার থাকবে না, কিন্তু আমি মাননীয় অর্থ উপদেষ্টার কাছে জানতে চাই যে 2026-27 যে বাজেটটা প্রণয়ন হবে সেটা কি আপনার হাত দিয়ে হবে নাকি নতুন সরকারের অর্থমন্ত্রীর হাত দিয়ে হবে? ধন্যবাদ আপনাকে। মাননীয় অর্থ উপদেষ্টা, আমার নাম খান শান্ত, আমি দৈনিক ভোরের পাতায় কাজ করি। মাননীয় অর্থ উপদেষ্টা, স্বাধীনতার পরবর্তী সময়ে বিগত বছরগুলোর তুলনায় এই বাজেটটা আমরা সবচেয়ে ছোট বাজেট দেখছি। কোথায় আপনাকে দেখতে পাচ্ছি না, কোন দিকে আপনি? এই তো আমি উপরে। ও, সামনে। জি, সালাম আলাইকুম। আচ্ছা বলেন। মাননীয় উপদেষ্টা, আমি ভাই কোশ্চেনটা শেষ করি। তো এই ছোট বাজেট, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাজেট শেষ করা সম্ভব কিনা বলে আপনি মনে করেন? মাননীয় উপদেষ্টা, আমি শামীম জাহাঙ্গীর, আমি জাস্ট এনার্জি নিউজে কাজ করি। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ তারা বিদ্যুৎ জ্বালানি সরবরাহ রমজানে যেভাবে করেছে একটা মিরাকেল দেখিয়েছে। আমার কোয়েশ্চেন হচ্ছে জ্বালানিতে এই ধরনের মিরাকেল আসবে কিনা, কারণ বাজেটে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই এত বছর পরে অথবা এত মাস পরে জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে, বিশেষ করে গ্যাস সাপ্লাই। আরেকটা কোয়েশ্চেন, এই যে 15% ভ্যাট উইথড্র করা হলো এলএনজি ইনপুটের ক্ষেত্রে, এই ক্ষেত্রে জ্বালানিতে কোনো সাবসিডি দিতে হবে কিনা? ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমার নাম মানিক মুন্তাসির, আমি বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। আমার ছোট্ট দুটো প্রশ্ন, একটা হচ্ছে মানে খুবই সংক্ষেপে করব। প্রথমটা হচ্ছে